আমাদের আজকে টিউটোরিয়াল এসএসসি দিনাজপুর বোর্ড 2017 অধ্যায় রেয়ামিল নবম দশম শ্রেণী বিষয় হিসাব বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন 6। তো শুরুতে আমরা প্রশ্নটির উদ্দীপকটি পড়ে নিই। তো এখানে আছে তাজ ট্রেডার্সের 2015 সালের 31 ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ। হিসাবের নাম টাকা, হিসাবের নাম টাকা। মজুত পণ্য 1-1-15 18,000 টাকা, বেতন 15,000 টাকা, বিক্রয় 92,000 টাকা, উত্তোলন 6,000 টাকা, নগদ তহবিল 11,500, মূলধন 82,500, মজুত পণ্য 31-12-15 14,000 টাকা, প্রাপ্য হিসাব 19,000 টাকা, ভূমি ও দালান 73,000 টাকা, সম্ভাব্য সম্পদ 85,000 টাকা, প্রদায় হিসাব 12,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 21,000 টাকা, ক্রয় 65,000 টাকা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টেবিলের ভিতরে একটা মজুত পণ্য আছে 1-1-15, অর্থাৎ এই টাকাটা আমাদের হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, কেননা এটা বছরের শুরুতে দেওয়া আছে। এবং আর একটা মজুত পণ্য আছে 31-12-15, অর্থাৎ 2015 সালের 31 তারিখে, অর্থাৎ বছরের শেষে আছে এটা। তো সেক্ষেত্রে এটা আমাদের হচ্ছে সমাপনী মজুত পণ্য, আর ওই যে শুরুতে যে মজুত পণ্য আছে এটা আমাদের প্রারম্ভিক মজুত পণ্য। তো এই ছিল আমাদের এসএসসি দিনাজপুর বোর্ড 2017 সালের রেয়ামিল অধ্যায় থেকে আসা সৃজনশীল প্রশ্ন 6-এর উদ্দীপক। তো এখন প্রশ্নে চলে যাই আমরা। প্রশ্নে তো ক নম্বর প্রশ্নে চাওয়া হয়েছে তাজ ট্রেডার্সের রেয়ামিলের যে সকল দফা অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। এবং খ নম্বর কোশ্চেনে বলা হয়েছে উপযুক্ত খতিয়ান উদ্বৃত্তগুলো দ্বারা তাজ ট্রেডার্সের একটি রেয়ামিল প্রস্তুত করো। গ নম্বর প্রশ্ন তাজ ট্রেডার্সের মোট সম্পদ ও মোট দায়ের পার্থক্য নির্ণয় করো। তো আমরা শুরুতে ক নম্বর প্রশ্নের সমাধান করব যে তাজ ট্রেডার্সের রেয়ামিলে যে সকল দফা অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয়। তো আমরা এখানে 3 কলাম বিশিষ্ট একটি টেবিল অঙ্কন করেছি, যে বিবরণ, বিস্তারিত, টাকা, পরিমাণ, টাকা। তো আমরা শুরুতে বিবরণের ঘরে এখানে ব্যবহার করেছি যে মজুত পণ্য, যেহেতু এখানে বলা আছে যে তাজ ট্রেডার্সের রেয়ামিলে যে সকল দফা অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। তো আমরা জানি যে রেয়ামিলে সাধারণত সমাপনী মজুত পণ্য যদি থাকে এবং প্রারম্ভিক হাতে নগদ বা প্রারম্ভিক ব্যাংক জমা কিংবা সম্ভাব্য সম্পদ এরকম কোনো এন্ট্রি থাকলে সেটা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তো এখানে যেহেতু আমাদের সমাপনী মজুত পণ্য আছে কত টাকা, 14,000 টাকা, তো সেক্ষেত্রে এটা রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এবং সম্ভাব্য সম্পদ 85,000 টাকা, এটিও রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, কেননা সমাপনী মজুত পণ্য এবং সম্ভাব্য সম্পদ রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। তো সেক্ষেত্রে আমরা এখানে বিবরণের ঘরে মজুত পণ্য হিসাবে 14,000 টাকা, সম্ভাব্য সম্পদ হিসাবে 85,000 টাকা এবং টোটাল দুটি এন্ট্রির যোগফল 99,000 টাকা হয়েছে। তো এই ছিল আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। তো আমাদের নেক্সট প্রশ্ন ঘ নম্বর প্রশ্ন। তো খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে উপযুক্ত খতিয়ান উদ্বৃত্তগুলো দ্বারা তাজ ট্রেডার্সের একটি রেয়ামিল প্রস্তুত করো। তো আমরা তাজ ট্রেডার্সের একটি রেয়ামিল প্রস্তুত করেছি। তাজ ট্রেডার্সের রেয়ামিল 2015 সালের 31 ডিসেম্বর। তো এখানে রেয়ামিলের ছক আমরা জানি নির্দিষ্ট, এটা প্রথমে ক্রমিক নং, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। তো আমরা ক্রমিক নম্বর ঘরে প্রতিটি হিসাবের নাম্বার দিয়েছি এবং আর হিসাব নম্বরের পরে হিসাবগুলো লিখেছি, এবং যেটা ডেবিট পাশে বসবে সেই টাকাগুলো ডেবিট পাশে বসেছি, এবং যে এন্ট্রিগুলোর ক্রেডিট পাশে যাবে সেগুলোর টাকা আমরা ক্রেডিট পাশে বসেছি। তো এখানে তো আমার বক্সের শুরুতে প্রথমে দেওয়া আছে যে মজুত পণ্য 1-1-15, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মজুত পণ্য 18,000 টাকা। তো আমরা জানি যে প্রারম্ভিক মজুত পণ্য রেয়ামিলের ডেবিট পাশে বসে, তো সেক্ষেত্রে আমরা এখানে ডেবিট পাশে 18,000 টাকা দিয়েছি। তারপরে আছে বেতন, তো এখানে তারপর আছে বেতন 15,000 টাকা। আমরা জানি যে বেতন হচ্ছে একটি ব্যয় হিসাব, তো ব্যয় হিসাব সকল ব্যয় রেয়ামিলে ডেবিট পাশে বসে, তো সেক্ষেত্রে এখানে আমরা বেতন হিসাব 15,000 টাকা ডেবিট পাশে দিয়েছি। তারপর আছে বিক্রয় হচ্ছে একটি আয় হিসাব। তো আমরা জানি যে রেয়ামিলের সকল আয় ক্রেডিট পাশে বসে, তো সেক্ষেত্রে এখানে 92,000 টাকা ক্রেডিট পাশে বসেছি। উত্তোলন রেয়ামিলে ডেবিট পাশে বসে, তো সেক্ষেত্রে আমরা 6,000 টাকা ডেবিট পাশে দিয়েছি। তারপর আছে নগদ তহবিল 11,500 টাকা, আমরা এটা ডেবিট পাশে বসেছি। আমরা জানি যে নগদ তহবিল হচ্ছে সম্পদ, আর রেয়ামিলের সকল সম্পদ ডেবিট পাশে বসে, তো সেক্ষেত্রে আমরা 11,500 টাকা ডেবিট পাশে বসেছি। মূলধন
তো রেয়ামিল মূলধন রেয়ামিলে ক্রেডিট পাশে বসে, মূলধন ক্রেডিট পাশে বসে। তো সেক্ষেত্রে আমরা 82,500 টাকা ক্রেডিট পাশে বসেছি। আমরা জানি যে রেয়ামিলে সকল সম্পদ ডেবিট পাশে বসে এবং সকল ব্যয় ডেবিট পাশে বসে, আর সকল আয় এবং দায় এবং মূলধন রেয়ামিলে ক্রেডিট পাশে বসে। তো তারপর আছে প্রাপ্য হিসাব। তো আমরা জানি যে প্রাপ্য হিসাব একটি সম্পদ হিসাব। তো সেক্ষেত্রে প্রাপ্য হিসাব ডেবিট পাশে বসবে, 19,000 টাকা এখানে বসেছে। তারপর ভূমি ও দালান, এটিও সম্পদ, তো এটিও ডেবিট পাশে 73,000 টাকা। প্রদায় হিসাব হচ্ছে একটি পাওনাদার হিসাব, বা এটা একটা দায় সম্পর্কিত হিসাব। তো সেক্ষেত্রে সকল দায় রেয়ামিলে ক্রেডিট পাশে বসে। তো এখানে 12,000 টাকা ক্রেডিট পাশে বসেছে। ব্যাংক জমাতিরিক্ত, এটিও দায়। তো সেক্ষেত্রে এটি ক্রেডিট পাশে বসেছে। ক্রয় হচ্ছে একটি ব্যয় হিসাব। তো সেক্ষেত্রে এটি রেয়ামিলের ডেবিট পাশে বসেছে। তো এই ছিল আমাদের তাজ ট্রেডার্সের রেয়ামিল। তো এখন আমরা দুই পাশের টাকা এখানে নিচে যোগ করে দিয়েছি। তো দেখো আমরা এখানে দুপাশের রেয়ামিলের ডেবিট এবং ডেবিট পাশের যোগফল বসিয়েছি 2,07,500 টাকা এবং ক্রেডিট পাশে বসিয়েছি 2,07,500 টাকা। তো আমাদের রেয়ামিল দুই পাশে ডেবিট এবং ক্রেডিট উভয় পাশের যোগফল মিলে গেছে। তো এই ছিল আমাদের রেয়ামিল, তাজ ট্রেডার্সের রেয়ামিলের অ্যান্সার। তো আমাদের নেক্সট কোশ্চেন, গ নাম্বার প্রশ্ন। তো এখানে বলা হয়েছে তাজ ট্রেডার্সের মোট সম্পদ ও মোট দায়ের পার্থক্য নির্ণয় করো। তো এখানে তাজ ট্রেডার্সের যে মোট সম্পদ আছে সেই মোট সম্পদ থেকে আমাদের মোট দায়ের যোগফলগুলো বাদ দিতে হবে। তো এখানে মোট সম্পদের ভিতরে আছে, আমরা দেখতে পাচ্ছি যে নগদ তহবিল, এটা হচ্ছে সম্পদ। তো 11,500 টাকা আমাদের মোট সম্পদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তারপর আছে মজুত পণ্য, অর্থাৎ সমাপনী মজুত পণ্য 14,000 টাকায়, এটা যাবে। প্রাপ্য হিসাব 19,000 টাকায়, এটাও সম্পদের ভিতরে যাবে। ভূমি ও দালান, এটাও মোট সম্পদের ভিতরে যাবে। সম্ভাব্য সম্পদ, এটা আমাদের যাবে না। তারপরে প্রদায় হিসাব এবং ব্যাংক জমাতিরিক্ত, এই দুটো এন্ট্রি আমাদের মোট দায়ের ভিতরে অন্তর্ভুক্ত হবে। তো সেক্ষেত্রে আমরা গণনা প্রশ্নটির সমাধান করে দিয়েছি। দেখো, তো আমরা শুরুতে লিখেছি যে তাজ ট্রেডার্সের মোট সম্পদ ও মোট দায়ের পার্থক্যের পরিমাণ নির্ণয়। তো এখানে বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, 3 কলাম বিশিষ্ট একটি ঘর অঙ্কন করেছি। তারপর এখানে দিয়েছি সম্পদসমূহ, অর্থাৎ সম্পদসমূহ হেডিংয়ে আমরা সম্পদগুলো লিখেছি এবং তার টাকা এন্ট্রিগুলো এখানে বসেছি বিস্তারিত টাকার ঘরে। তারপরে সেই টাকার টোটাল এন্ট্রির যোগফল এখানে পরিমাণ টাকার ঘরে বসেছি, অর্থাৎ মোট সম্পত্তির পরিমাণ এখানে বসেছি। তো নগদ তহবিল ছিল 11,500 টাকা, এখানে বসেছি। মজুত পণ্য 14,000 টাকা, প্রাপ্য হিসাব 19,000 টাকা, ভূমি ও দালান 73,000 টাকা এবং এই চারটি এন্ট্রির যোগফল 1,17,500 টাকা। তো এই ছিল আমাদের মোট সম্পত্তি। তো তারপরে আমরা দায়সমূহ হেডিংয়ে দায়গুলো রেখেছি। প্রদায় হিসাব 12,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 21,000 টাকা এবং এই টোটাল যোগ করলে এই দুটো দাঁড়াবে 33,000 টাকা এবং 1,17,500 টাকা থেকে আমরা 33,000 টাকা বাদ মাইনাস করেছি, এখানে হয়েছে 84,500 টাকা। অর্থাৎ এই 84,500 টাকা হচ্ছে আমাদের 84,500 টাকা হচ্ছে আমাদের কি মোট সম্পদ এবং মোট দায়ের পার্থক্য। তো দেখো এখানে পার্থক্য, অর্থাৎ মোট সম্পদ থেকে মোট দায় মাইনাস করে আমরা 84,500 টাকা রেখে দিয়েছি। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল এসএসসি দিনাজপুর বোর্ড 2017 অধ্যায় রেয়ামিল নবম দশম শ্রেণী অধ্যায় থেকে হিসাব বিজ্ঞান বিভাগের। তো পরবর্তী আমার প্রতিটি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।